হ্যালো স্টুডেন্টস, আজ চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। আচ্ছা, তোমরা তো নিশ্চয়ই জানো যে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দী থেকে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল প্রভৃতি ইউরোপীয় দেশগুলির ভৌগোলিক আবিষ্কারের সূত্র ধরে যেমন বাণিজ্যের বিস্তার ঘটেছিল, তেমনি প্রতিষ্ঠিত হয়েছিল নতুন নতুন উপনিবেশও। অবশ্য উপনিবেশ প্রতিষ্ঠার আগে হোক বা কিছু পরে, তখন ব্যবসা বাণিজ্যই ছিল মুনাফা লাভের প্রধান মাধ্যম। আর এই মাধ্যমকে কেন্দ্র করেই সে যুগে মুনাফা বাবদ উপনিবেশবাদী দেশের বণিক গোষ্ঠীগুলির কাছে যে পুঁজির ভাণ্ডার জমে ওঠে তা পরিচিত হয় বাণিজ্য পুঁজি বা মার্কেন্টাইল ক্যাপিটাল নামে। কিন্তু সময়ের সাথে সাথে এই পুঁজি ব্যবস্থাতেও আসে পরিবর্তন। বাণিজ্য পুঁজি ক্রমশ রূপান্তরিত হতে হতে শিল্প পুঁজি এবং শিল্প পুঁজি পরে পুঁজিবাদী মূলধনে পরিণত হয়। কিন্তু আসলে কি এই শিল্প পুঁজি ও পুঁজিবাদী মূলধন? উপনিবেশের প্রসারে এদের ভূমিকাই বা ঠিক কি ছিল সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে তোমাদের চোখ রাখতে হবে আজকের এই ক্লাসে, যার নাম শিল্প ও পুঁজিবাদী মূলধন। শুরু করব শিল্প পুঁজি বা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল দিয়ে। তোমরা জানো কি এই শিল্প পুঁজি আসলে কিন্তু বাণিজ্যিক মূলধনেরই বিবর্তনের ফসল। মার্কেন্টাইল ক্যাপিটাল বা বাণিজ্য পুঁজির যুগে বিভিন্ন উপনিবেশে যেমন কৃষির বাণিজ্যিকীকরণ ঘটেছিল, তেমনি চালু হয়েছিল মজুরি ভিত্তিক শ্রম ব্যবস্থাও। আর এইসব ক্ষেত্র থেকে বাণিজ্যিক মুনাফা বাবদ যে বিপুল পুঁজি সে যুগে সঞ্চিত হয়েছিল, সেই মূলধনই আসলে শিল্প বিপ্লবের ফলে পরিণত হয়েছিল শিল্প পুঁজিতে। কি জটিল লাগছে তো? আচ্ছা, তাহলে একটু সহজ করেই বলি। দেখো, শিল্প প্রতিষ্ঠার পর নতুন নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইউরোপে যে বিপুল পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদিত হচ্ছিল, সেগুলোকেই বিশ্বের বিভিন্ন বাজারে বা বলা ভালো উপনিবেশগুলির বাজারে বিক্রি করে শিল্পপতিরা প্রচুর মুনাফা অর্জন করতে থাকলো। আর এরপর এই লাভের টাকা তারা পুনরায় কোথায় ইনভেস্ট করলো জানো? ইউরোপের শিল্পক্ষেত্রে। আর এইভাবেই মুনাফার উপর মুনাফা জমে যে পুঁজির উদ্ভব ঘটল, তারই পোশাকি নাম হলো শিল্প পুঁজি বা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল। এই পুঁজি ছিল গতিশীল, অবাধ, মুক্ত বাজার ও মুক্ত প্রতিযোগিতার ধারক বাহক। শিল্প পুঁজি ব্যবস্থায় যেমন আমদানি রফতানির উপর কোনো বাধা নিষেধ ছিল না, তেমনি লেনদেনের ক্ষেত্রে নগদ অর্থকেই অধিক প্রাধান্য দেওয়া হতো। পাশাপাশি বৈদেশিক বাণিজ্যে কাঁচামাল
ও শিল্প পণ্যের আধিক্য, পুঁজিপতিদের প্রভাব বৃদ্ধি, পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর বিভাজন, মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে ঝুঁকি গ্রহণ ইত্যাদিও ছিল ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যসমূহ। এইখানে তোমাদের জানিয়ে রাখি যে ব্রিটিশ অর্থনীতিবিদ জে.এ. হবসন তাঁর ইম্পেরিয়ালিজম আ স্টাডি গ্রন্থে এবং রুডলফ হিলফার্ডিং তাঁর ফাইন্যান্স ক্যাপিটাল আ স্টাডি অফ দ্য লেটেস্ট ফেজ অফ ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট গ্রন্থে শিল্প পুঁজি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এ তো গেল শিল্প পুঁজির কথা। এবার আসবো পুঁজিবাদী মূলধন প্রসঙ্গে। জানো, পুঁজিবাদী মূলধন বা ফাইন্যান্স ক্যাপিটাল হলো শিল্প পুঁজিরই পরবর্তী স্টেজ, যাকে মহাজনী মূলধনও বলা হয়ে থাকে। লেনিন, হবসন, হিলফার্ডিং প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা পুঁজিবাদের এই পর্যায়কে সর্বোচ্চ স্তর বলে অভিহিত করেছেন। কিন্তু কেন? আসলে এই পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে ছোট ছোট শিল্প কারখানাগুলি বড় শিল্প কারখানার কাছে পরাজিত হয় এবং বড় কারখানার সঙ্গে মিলে যায়। আর এর ফলে কি হয় জানো? হাতে গোনা কিছু শিল্পপতির একাধিপত্য প্রতিষ্ঠিত হয়, শুরু হয় পুঁজির কেন্দ্রীভবন। পাশাপাশি গড়ে ওঠে বড় বড় ইন্ডাস্ট্রি, আর্থিক সংস্থা, ট্রাস্ট, কার্টেল, ব্যাংকিং প্রতিষ্ঠানও। ব্যাংকিং ব্যবস্থায় মুষ্টিমেয় কয়েকটি ব্যাংকের আধিপত্য স্থাপিত হয়। অন্যদিকে পুঁজি মালিকেরাও এই সময় থেকে বাণিজ্য গোষ্ঠী, আর্থিক সংস্থা এইসব তৈরি করে পুঁজির নিয়ন্ত্রণ ও পুঁজির রফতানি করতে থাকে। বিভিন্ন উপনিবেশে এই রফতানির ফলে আরও বেশ কিছু ক্ষেত্রের মতোই সেই দেশের রাজনৈতিক কর্তৃত্ব চলে যায় তাদের হাতে। ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল এবং ফাইন্যান্স ক্যাপিটাল সম্পর্কে মোটামুটি একটা ধারণা তো হলো, কিন্তু উপনিবেশের প্রসারে এদের ভূমিকা ঠিক কী ছিল এবার চোখ রাখার পালা সেই দিকে। আর এ প্রসঙ্গে প্রথমেই যে পয়েন্টটির কথা তোমাদের বলবো তা হলো পুঁজিবাদের উদ্ভব ও বিকাশ। অষ্টাদশ শতকের মাঝামাঝি প্রথমে ইংল্যান্ড এবং তারপরে ইউরোপের অন্যান্য রাষ্ট্রে যে শিল্প বিপ্লবের সূচনা হয়, সেই সূত্রে ইউরোপের দেশগুলি বিপুল সম্পদ ও পুঁজির অধিকারী হয়ে ওঠে। তবে এই প্রভূত মূলধন কেবল মুষ্টিমেয় একটি শ্রেণীর হাতেই কেন্দ্রীভূত হতে থাকে, যারা আত্মপ্রকাশ করে পুঁজিপতি শ্রেণী হিসেবে। আর এইভাবে ইউরোপে জন্ম হয় ধনতন্ত্র বা পুঁজিবাদের। আচ্ছা, এই পুঁজিবাদের প্রধান উদ্দেশ্য কি ছিল জানো? আরো মুনাফা লাভের জন্য ঔপনিবেশিক শাসনের প্রসার ঘটানো। আসা যাক সেকেন্ড পয়েন্টে। দেখো, পুঁজিপতিদের হাতে সঞ্চিত বিপুল পরিমাণ ক্যাপিটাল তারা বিনিয়োগ করত ইউরোপের শিল্পক্ষেত্রে, কিন্তু মুশকিল হলো রেশম, তুলো, পাট, নীল
ইত্যাদি কাঁচামালের যোগান অব্যাহত না থাকলে শিল্প উৎপাদনকে সচল রাখা তো সম্ভব নয়। আর এদিকে ইউরোপীয় দেশগুলিও কাঁচামালের চাহিদা পূরণে ছিল অক্ষম। এই পরিস্থিতিতে কাঁচামালের রপ্তানির ক্ষেত্র হিসেবে পৃথিবীর নানা জায়গায় কলোনি বা উপনিবেশ স্থাপনের কাজে ঝাঁপিয়ে পড়ে তারা। এবার বলবো পুঁজির বিনিয়োগ সম্পর্কে। কথায় বলে না, টাকায় টাকা আনে, ঠিক সেইভাবেই পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় পুঁজি মালিকেরা অর্জিত মুনাফা পুনরায় বিনিয়োগ করে ফুলে ফেঁপে উঠতে থাকে। আর এই বিনিয়োগের ক্ষেত্র হিসেবে তাদের নজর পড়ে এশিয়া, আফ্রিকা ও আমেরিকার ওপর। আর পড়বে নাই বা কেন? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে প্রোডাকশন বৃদ্ধি পাওয়ার কারণে নিজ নিজ দেশের চাহিদা মেটানোর পরেও তো বিপুল পরিমাণ পণ্য উদ্বৃত্ত রূপে থেকে যাচ্ছে। সেই সব শিল্পজাত জিনিসপত্র ওই সব জায়গার বাজারেই তো বিক্রি করতে হবে। কাজেই পণ্য সামগ্রী বিক্রির বাজার তৈরির জন্য যে উপনিবেশ প্রতিষ্ঠা সে যুগে নিতান্তই প্রয়োজনীয় হয়ে পড়েছিল তার বলার অপেক্ষা রাখে না। অবশ্য শুধুমাত্র অর্থনীতির কথাই বা বলছি কেন, পুঁজিবাদী রাষ্ট্রের বৈদেশিক নীতিও তো পরিচালিত হতো পুঁজিপতি শ্রেণীর স্বার্থেই। এক কথায় বলতে গেলে প্রয়োজনের অতিরিক্ত পণ্য বিক্রি এবং সস্তায় কাঁচামাল দখলের উদ্দেশ্যে সেই সময় ক্যাপিটালিস্ট রাষ্ট্রগুলি উপনিবেশ দখলের নেশায় মেতে ওঠে। জার্মান কাইজার স্বয়ং দ্বিতীয় উইলিয়াম পুঁজিপতিদের স্বার্থে উপনিবেশ দখলে উদ্যোগী হয়েছিলেন। পাশাপাশি ফরাসি রাজনীতিবিদ গাম্বেত্তাও উপনিবেশ বিস্তারের এই নীতিকে জানিয়েছিলেন জোরালো সমর্থন। কথায় কথায় চলে এসেছি আজকের ক্লাসের প্রায় শেষের দিকে, যদিও এখনো বলা বাকি আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যা হলো শিল্প পুঁজি এবং পুঁজিবাদী মূলধন বা মহাজনী পুঁজির পার্থক্য। চলো তাহলে এক ঝলকে পয়েন্টগুলো একবার দেখেই নিই। দেখো, যে কোনো আলোচনারই যেমন সমালোচনা আছে, তেমনি শিল্প ও পুঁজিবাদী অর্থনীতির কিন্তু রয়েছে বেশ কিছু ত্রুটি বিচ্যুতিও, যেগুলিকে মাথায় রেখেই আমাদের এই উপসংহারে আসতে হয় যে সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজমই কিন্তু শিল্প ও পুঁজিবাদী অর্থনীতির চূড়ান্ত পরিণতি স্বরূপ। রুশ কমিউনিস্ট নেতা V.I. লেনিনের কথায়, পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদের জন্ম।